হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা উদস্থিতিবিদ্যা অধ্যায় পড়ছি। তো উদস্থিতিবিদ্যা অধ্যায় একটা ইম্পর্টেন্ট টপিক, আগে বেশি ইম্পর্টেন্ট ছিল, এখন একটু প্রশ্ন কমে গেছে। সেটা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল কিংবা আর্কিমিডিসের নীতি, যেটা দেখতেই পাচ্ছ হেডিং দেওয়া রয়েছে। এই আর্কিমিডিসের প্রিন্সিপাল সম্বন্ধে তোমাদের কিন্তু মোটামুটি ভালোই ধারণা রয়েছে আগের ক্লাসগুলোতে। তোমরা অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে এই সম্বন্ধে কিন্তু পড়েছো। তো আমাদের সিলেবাসে আবার রয়েছে একাদশ শ্রেণীতে। তো আমি যা যা আলোচনা রয়েছে সেগুলো আমি আলোচনা যত তাড়াতাড়ি করা যায় করছি। তো তোমরা লক্ষ্য করেছো কয়েকটা জিনিস, যেরকম আগের ভিডিওতে আমরা প্লবক বল পড়ার সময় দেখেছি যে কোনো বস্তুকে আংশিকভাবে কিংবা সম্পূর্ণভাবে কোনো তরলে বা গ্যাসীয় পদার্থে যখন নিমজ্জিত করা হয় তখন কিন্তু তার আপত ওজনের কিন্তু হ্রাস হয়। তো আর্কিমিডিসের নীতি এইটাই সম্পর্কিত। তো আর্কিমিডিসের নীতি অনুসারে কোনো বস্তু যখন কোনো তরল কিংবা গ্যাসীয় পদার্থে তাকে আংশিক কিংবা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয় তখন তার ওজনের আপত হ্রাস হয়, এবং এই ওজনের যে আপত হ্রাস হচ্ছে সেইটা কার সঙ্গে সমান না, যে পরিমাণ তরলকে সে বস্তু কিংবা গ্যাসকে সে বস্তু অপসারিত করেছে তার ওজনের সঙ্গে সমান। তো তোমরা বইতে 509 পেজে দেখবে নীতিটা লেখা রয়েছে। কোন বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে, তরল অবশ্যই স্থির হতে হবে, বদ্ধ হতে হবে, আর আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপত হ্রাস ঘটে। এই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনে সমান। একেই বলা হয় আর্কিমিডিসের নীতি। এইখানে একটা জিনিস বলবো যেটা শর্ট প্রশ্নতে কাজে লাগে আমাদের, সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে ওজন সম্পর্কিত। কারণ যে পরিমাণ ওজনের হ্রাস করছে সেইটা কিন্তু অপসারিত তরল বা গ্যাসের ওজনের সঙ্গে সেটা সমান হচ্ছে। তাহলে যেখানে বস্তুর ওজন কার্যকরভাবে শূন্য, সেই ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি কিন্তু কাজ করবে না কিংবা প্রযোজ্য হবে না। যেরকম কৃত্রিম উপগ্রহে যেহেতু সেই ক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা শূন্য হয়ে যায়, তো কার্যত বস্তুর যে ওজন সেটা শূন্য হয়ে যায়, কিংবা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে সেই ক্ষেত্রেও কিন্তু আর্কিমিডিসের নীতি প্রয়োগ করা যাবে না। তো এটা মাথায় রাখবে তোমরা। এবারে যেটা আমাদের আলোচনা হচ্ছে, যেটা ক্লাস 8-9 অতটা ছিল না, তোমরা সবাই এগুলোতে অবশ্য পড়েছো, সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি প্রয়োগ করে আমরা কি কি করতে পারি। না, আমাদের সিলেবাসে রয়েছে 3টে। সেটা হচ্ছে কি, আর্কিমিডিসের নীতি প্রয়োগ করে আমরা কোনো বস্তু সে যেরকম আকৃতি হোক না কেন, সবচেয়ে ভালো হচ্ছে যে কোনো এবড়ো খেবড়ো আকৃতি হলে আরো ভালো আর কি, যার পার্টিকুলার কোনো শেপ নেই আর কি, কোনো জিওমেট্রিক্যাল শেপের সঙ্গে ম্যাচ করছে না, সেরকম কোনো বস্তুর আয়তন নির্ণয় করা, কোনো বস্তুর, আমি কঠিনের কথাই বলছি, কোনো বস্তুর ঘনত্ব নির্ণয় করা, এবং দুটি ধাতুর মিশ্রণে তৈরি কোনো সংকর ধাতু, তার যে দুটি উপাদান আছে সেই উপাদানের সম্বন্ধে তথ্য বের করা। অর্থাৎ সেই উপাদানে থার্ড পয়েন্টে দেখবে লেখা রয়েছে পরিমাণ। ধরো এ বি দুটো ধাতু নিয়ে একটা ধাতুর মিশ্রণ, একটা সংকর ধাতু তৈরি হয়েছে, তাহলে এ ধাতুর পরিমাণ কত, বি ধাতুর পরিমাণ কত, এগুলো বের করা যায়। তাহলে কি বললাম, 3টে প্রয়োগ আমাদের করতে হবে। একটা হচ্ছে যে কঠিন বস্তু তরল কিংবা গ্যাসে নিমজ্জিত অবস্থায় আছে তার আয়তন, তার ঘনত্ব, আর দুটি ধাতু মিলে যে সংকর ধাতু তৈরি হয়েছে সেই দুটো ধাতুর পরিমাণ, কতটা পরিমাণ আছে সেই ধাতু সংকরের মধ্যে। এই 3টে প্রয়োগ আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো সবচেয়ে প্রথম আমরা যে আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে কঠিন বস্তুর আয়তন নির্ণয়। এবারে কঠিন বস্তুর আয়তন নির্ণয়, তাহলে এটা একটু ব্যাপার রয়েছে। কিরকম ব্যাপার না, দেখো আমি যে কঠিন বস্তুটাকে নিলাম কোন তরলে কিংবা গ্যাসে নিমজ্জিত করার জন্য, আমি তরলই ধরলাম সিম্পলিফিকেশনের জন্য, কারণ গ্যাস হলে তার তো নির্দিষ্ট আকার আয়তন নেই, তাকে আবার আবদ্ধ করতে হবে। তো তরল আমরা একটা পাত্রে নিলেই হলো। তো তার ঘনত্ব, ধরো সাপোজ বস্তুর ঘনত্ব ρ1 আর তরলের ঘনত্ব ρ2। তো এরকম হতেই পারে যে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বেশি আছে, আবার এরকমও হতে পারে যে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে কম আছে। তো দু রকম ঘটনা কিন্তু ঘটতে পারে। আমাদের দুটো ঘটনার জন্যই কিন্তু প্রস্তুতি নিতে হবে, আর দুটো ঘটনার জন্য কিন্তু ক্যালকুলেশন করে দেখাতে হবে। তো দুটোই আমাদেরকে বুঝতে হবে।
তো প্রথম ক্ষেত্র হচ্ছে কি, যখন আমরা বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বেশি হচ্ছে। তো বুঝতেই পারছো, বস্তুর ঘনত্ব যেহেতু তরলের ঘনত্ব থেকে বেশি হচ্ছে, আমরা সিম্পল এক্সাম্পল দিই। ধরো জল নিয়েছি তরল হিসাবে, বস্তু নিলাম লোহা কিংবা একটা পাথরের টুকরো। তো ইজিলি সে লোহা কিংবা পাথরের টুকরো সেই জলের মধ্যে কিন্তু নিমজ্জিত হয়ে যাচ্ছে, আমাদের কোনো নিমজ্জকের প্রয়োজন হচ্ছে না। কিন্তু যখন সেই জলের মধ্যে আমরা একটা কাঠের টুকরো দিতে চাইছি, সেই সময় কিংবা পারদে লোহা যখন দিতে চাইছি, তখন স্বাভাবিকভাবে বুঝতে পারছো বস্তুর ঘনত্ব কি হয়ে যাচ্ছে না, বস্তুর ঘনত্ব কম হয়ে যাচ্ছে। তো বস্তুর ঘনত্ব যেহেতু কম হয়ে যাচ্ছে, কার সাপেক্ষে না তরলের সাপেক্ষে, সেই জন্য কিন্তু বস্তুর ব্যাপারটা তাকে সে নিজে কি হচ্ছে না, সে নিজে নিমজ্জিত হবে না, তাকে কোনো নিমজ্জকের সাহায্যে সম্পূর্ণ নিমজ্জিত করাতে হবে। তো এটা আলোচনা করব। সবচেয়ে প্রথমে আমরা এইটা আলোচনা করব, যখন কোনো বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বেশি তখন কি হয়। এটা সবচেয়ে সহজ কেস, কারণ বস্তুর ঘনত্ব যেহেতু বেশি, তাহলে সবচেয়ে প্রথমে তোমরা বের করে নেবে যে বায়ুতে বস্তু ওজন কত। তো বায়ুতে বস্তুর ওজন আমি বললাম W1, আর ρ2 হচ্ছে কার ঘনত্ব না, তরলের ঘনত্ব। তারপর নিমজ্জিত অবস্থায় নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন কত না, পরিমাপ করে দেখা গেল, সেটা পাওয়া গেল W2। তাহলে বস্তুর ওজনে আপাত হ্রাস কত। তাহলে বস্তুর ওজনের আপাত হ্রাস কত হবে, বায়ুতে স্বাভাবিক বেশি ছিল, নিমজ্জিত হওয়ার পর ওজন হ্রাস পেয়েছে। তো কতটা হ্রাস পেয়েছে না, হ্রাস পেয়েছে এই পরিমাণ। না এইটাই হচ্ছে যে পরিমাণ হ্রাস পেল, মানে যে পরিমাণ তরলটা অপসারিত হয়ে গেছে, সেইটারই এটা ওজন। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে অতএব অপসারিত তরলের আয়তন কত হবে না, উপরে আছে ওজন, আয়তন বের করব, W সমান mg আমরা জানি, W1 মাইনাস W2 বাই ρg। তোমরা বইতে দেখবে সমীকরণ 1 এ এই জিনিসটা লেখা রয়েছে। এইটাই হবে, যেহেতু অপসারিত তরলের আয়তন হচ্ছে বস্তুর আয়তন, তো এইটাই হবে যে বস্তু, যে কঠিন বস্তুটাকে নেওয়া হয়েছিল, সে যেরকমই আকৃতি হোক, কারণ এর থেকে সহজ পদ্ধতি আর নেই, যতই এবারে করে দেখতে হোক না কেন, তার আয়তন আমরা এই পদ্ধতির সঙ্গে কিংবা এই পদ্ধতির সাহায্য নিয়ে বের করতে পারি। তো এটা হচ্ছে বস্তুর আয়তন। তাহলে এইটা হচ্ছে কেস 1, আমি কেস A বললাম। কেস B মানে এইটা, যেখানে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে কম, তাহলে স্বাভাবিকভাবে বস্তু তরলে কোনোভাবে নিমজ্জিত হবে না, তরলের উপরে ভেসে থাকবে। কিন্তু আমরা নিমজ্জিত করতে চাইছি, মানে সম্পূর্ণ নিমজ্জিত করলে আমরা সহজে সেই অবস্থায় তার ওজন কত সেটা বের করতে পারবো। এই জন্য আমরা দ্বিতীয় কেস, যে ক্ষেত্রে ρ1 লেস দ্যান ρ2, অর্থাৎ ρ1 মানে আমি আগেই বলেছি বস্তুর ঘনত্ব, আর ρ2 মানে হচ্ছে তরলে
ঘনত্ব। তো এই কেসে কি হবে না, এই কেসে বস্তু নিজের থেকে নিমজ্জিত হবে না, যার ঘনত্ব যেহেতু কম। যদি ঘনত্ব যেরকম কাঠের টুকরোর ক্ষেত্রে তোমরা দেখো জলের উপরে ভাসতে থাকে, এই জন্য আমরা নতুন একজনকে নিয়ে আসবো। সেইটা হচ্ছে নিমজ্জক। এই যে নিমজ্জকটা নিয়ে আসা হলো, এই নিমজ্জকের কাজ কি না, নিমজ্জকের কাজ হচ্ছে সেই বস্তুর সঙ্গে নিমজ্জককে বেঁধে, ধরো একটা লোহার টুকরো নিলাম, কি বস্তুর সঙ্গে একটা ভারী পাথরের টুকরো নিলাম, কিংবা একটা বড় চিপসের টুকরো নিলাম, তাকে তার সঙ্গে বেঁধে সুতো দিয়ে যদি আমি একটা বিকার কিংবা যে তরলপূর্ণ পাত্র রয়েছে সেখানে যদি নিয়ে যাই, তাহলে কি হবে, সে সহজে, ধরো একটা কাঠের টুকরো কিংবা কোনো পদার্থ, হালকা পদার্থ যার ঘনত্ব কম, সে জলে নিমজ্জিত হচ্ছে না, তো তাকে একটা লোহার কোনো কিছু টুকরো দিয়ে বেঁধে দিয়ে সুতো দিয়ে যদি জলের মধ্যে প্রবেশ করানো হয়, তাহলে দেখবে এবার সে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নিমজ্জকটা নতুন এলো, তাহলে আমাদের কি কি মাথায় রাখতে হবে না, বায়ুতে বস্তুর ওজন কত সেইটা আগে পরিমাপ করে নিতে হবে, সেইটা হচ্ছে W মান। দ্বিতীয় যেটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র নিমজ্জককে তরলের মধ্যে প্রবেশ করাবো, তো সেটা সহজে ডুবে যাবে যেহেতু তার ঘনত্ব বেশি তরলের সাপেক্ষে। যদি জল ধরি তাহলে জলের সাপেক্ষে, তাহলে নিমজ্জককে তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় তার ওজন কত, তাহলে আমরা এখানে কাজ করব যে নিমজ্জিত অবস্থায় নিমজ্জকে কোথায় নিমজ্জিত অবস্থায়, তরলে নিমজ্জিত অবস্থায় নিমজ্জকের ওজন কত না W2। লাস্ট যেটা হচ্ছে নিমজ্জিত অবস্থায়, তরলে নিমজ্জিত অবস্থায় বস্তু ও নিমজ্জকের ওজন সেটা কত W3। তোমরা বইতেও দেখতে পারো 510 পেজে একদম উপরের দিকে রয়েছে। এইবারে আমরা বের করব কতটা পরিমাণ ওজনে আপাত হ্রাস হয়েছে, সেটা অবশ্যই আর্কিমিডিসের নীতি অনুসারে। তাহলে আর্কিমিডিসের নীতি অনুসারে বস্তু এই ক্ষেত্রে বস্তুর আপাত ওজনের হ্রাস কত, বায়ুতে ছিল W1, নিমজ্জিত অবস্থায় W2 শুধু নিমজ্জকে, তারপরে W3। তাহলে এই পরিমাণ ওজনে কিন্তু হ্রাস ঘটেছে যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কথা দেখবে, যেহেতু এটা বস্তু নিমজ্জক একসঙ্গে নেওয়া হয়েছে, এই মানটা বেশি হবে, সেই জন্য এইটা W3 হবে, আর এটা তার থেকে কম হবে, ওই জন্য এটা W2 হবে, না এটা সাইনের গোলমাল সৃষ্টি হবে। তো এটা হচ্ছে বস্তুর আপাত ওজন হ্রাস। এবার আমরা এখান থেকে সহজে বের করতে পারবো কতটা পরিমাণ তরল অপসারিত হয়েছে, এখান থেকে বের করা যাবে, অর্থাৎ অপসারিত তরলের আয়তন। আর অপসারিত তরলের আয়তন মানেই হচ্ছে বস্তুর আয়তন। তাহলে আমরা বলতে পারি অতএব অপসারিত তরলের আয়তন সমান W1
এইটা উপরে এটা ছিল W1 মাইনাস W3 মাইনাস W2 বাই রো জি, আর এইটাই হবে বস্তুর আয়তন। কারণ এটাই হচ্ছে অপসারিত তরলের আয়তন, বস্তু ততটাই অপসারিত করবে যতটা তার নিজের আয়তন। এই জন্য দেখো তোমরা সমীকরণ নাম্বার 2 তে মিলিয়ে দেখো, এই সমীকরণটাই কিন্তু রয়েছে। এইবারে আমরা আলোচনা করব যে বস্তুর ঘনত্ব আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে এবার প্রশ্ন হচ্ছে বস্তুর ঘনত্ব যখন নির্ণয় করা হবে তখন আমরা এই কেসটা নেব না এই কেসটা নেব? আমরা কিন্তু এই কেসটা নেব। তার কারণ হচ্ছে না আবার নিমজ্জকের ব্যাপারটা চলে আসছে, ওই জন্য সবচেয়ে সহজ ব্যাপার হবে এটাই যে আমরা ধরে নেব বস্তুর ঘনত্ব যে তরল ব্যবহার করা হয়েছে যার মধ্যে তাকে নিমজ্জিত করা হচ্ছে তার ঘনত্বের তুলনায় বস্তুর ঘনত্ব বেশি রয়েছে। তাহলে আমরা কিভাবে বস্তুর ঘনত্ব নির্ণয় করব? বস্তুর ঘনত্ব নির্ণয় করার জন্য আমরা সবচেয়ে প্রথম আগের ক্যালকুলেশনটাই মাথায় রাখবো। এটাকে মাথায় রেখেই আমরা কাজ করবো। তোমরা বইটাও দেখবেন একই জিনিসই রয়েছে। তার মানে কি, বস্তুর আয়তন কত ছিল না এইটাই ছিল, তার মানে V equals to W1, অবশ্যই এটা হতে হবে, এইটা ছিল। বস্তুর ঘনত্ব কি? বস্তুর ঘনত্বকে যদি আমি ক্যাপিটাল D ধরি তো D সমান কি হয়? মাস পার ইউনিট, মানে এটা হয় ভলিউম M/V। W সমান mg হয়, তাহলে W1/g, বায়ুতেই বলছি, ভাগ হলো এই ক্ষেত্রে আমরা এইটা কি ছিল? বস্তুর আয়তন ছিল। তা তোমরা এক্সপ্রেশন দেখবে, এই যেটা বইতে তোমাদের ইকুয়েশন নাম্বার 3 রয়েছে, 3 তে কিন্তু এই এক্সপ্রেশনটাই আছে, W1 রো বাই W1 মাইনাস W2। তার মানে কি, এই সমীকরণ ব্যবহার করে অঙ্ক করার সময়ও আমরা বাস্তবেও বস্তুর ঘনত্ব নির্ণয় করতে পারি, শুধুমাত্র তরলের ঘনত্ব যেন দেওয়া থাকে। আর জল থাকলে তো আমরা তরলের ঘনত্ব জানি, CgSO এই পদ্ধতি দিব। দেখা গেল আমরা লোহা কিংবা কোনো বস্তুর এইভাবে ঘনত্ব নির্ণয় করলাম। এই সমীকরণটা শুধুমাত্র যে বস্তুর ঘনত্ব নির্ণয়তে সাহায্য করছে তা নয়, এটা কিন্তু সেই বস্তু বিশুদ্ধতা যাচাই করতেও কিন্তু কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে না, এইভাবে আমরা যে ঘনত্ব পাবো ক্যালকুলেশন করে, সেই ঘনত্বের মান বাস্তবে যে আমাদের কাছে যে ডেটা রয়েছে কি তথ্য রয়েছে যে লোহার ঘনত্ব কি অন্য কোনো পদার্থের ঘনত্ব কত হয়, সেই ঘনত্বের সঙ্গে আমরা মেলাবো। যদি মান একদম কাছাকাছি থাকে তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। যদি মান প্রায় সমান না হয়, অনেকটা ডিফারেন্স হয়ে যায়, তখন বুঝতে হবে যে বস্তুটা তোমরা নিয়েছো এক্সপেরিমেন্টের জন্য সেই বস্তুতে কিন্তু কোনো ক্ষার মেশানো রয়েছে। তাহলে এখান থেকে বুঝতেই পারছো ঘনত্ব নির্ণয় থেকে আমরা কিন্তু বস্তুর বিশুদ্ধতা তার ম্যাটেরিয়ালে সেটাও কিন্তু যাচাই করতে পারি। নেক্সট যে কাজ আমাদের হচ্ছে, যেটা আমাদের নিউমেরিক্যাল প্রশ্নেও কাজে লাগে, সেটা হচ্ছে বস্তু একটা সংকর ধাতু নিলাম, সেই সংকর ধাতুর মধ্যে দু রকমের A আর B, এরকম দু রকমের ধাতু মিশ্রিত অবস্থায় আছে যেখান থেকে সংকর ধাতু তৈরি হয়েছে। প্রথমটার ভর Ma, পরেরটা Mb। প্রথমটার ঘনত্ব রো A, দ্বিতীয়টা রো B, এরকম রয়েছে। দুজন যে সমান পরিমাণে আছে তা কিন্তু নয়। তাহলে ওই সংকর ধাতু এই দুটো ধাতুকে নিয়ে তৈরি। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আর্কিমিডিসের নীতি ব্যবহার করে আমরা এই দুটো ধাতুর পরিমাণ সেই সংকর ধাতুতে কত সেইটা নির্ণয় করতে হবে। সেইটা আমরা কিভাবে নির্ণয় করব? তো এইটা নির্ণয় করার জন্য সবচেয়ে প্রথম আমি বলি,
এই ক্যালকুলেশনটা আমরা আবার সাহায্য নেব, এই জন্য আমি এখন অব্দি এটা মুছিনি। তার কারণ হচ্ছে আমরা এইটা জানি যে বায়ুতে যদি W1 হয় সেই সংকর ধাতু আর নিমজ্জিত অবস্থায় যদি W2 হয় তাহলে তার আয়তন এই W1 W2 ρg, রোটা হচ্ছে তরলের ঘনত্ব, তার নয় কিন্তু বস্তুর মান। তাহলে এরকম সমীকরণ কিন্তু আমরা দেখেছি। ভর যে জানা তার ঘনত্ব জানা, তাহলে আমি বলতে পারি যে আমরা এখান থেকে এ বস্তু অর্থাৎ প্রথম, আমরা এটাকে নাম দিতে পারি এরকম, বস্তু না বলে ধাতু বললে ভালো হয়, কারণ সংকর ধাতু তাহলে দুটো ধাতু মিশ্রণ। তাহলে এ ধাতু আয়তন, তাহলে এ ধাতুর আয়তন কত হবে আমরা জানি, ঘনত্ব হচ্ছে m/v, তাহলে ভর বাই ঘনত্ব এ বস্তু মানে এ ধাতু। তারপরে কার বের করব, বি ধাতুর আয়তন কত। মোট থেকে যদি এ ধাতুর আয়তন বাদ দেওয়া হয় মোট আয়তন থেকে, তাহলে আমি বি ধাতুর আয়তন পেয়ে যাব। সেই জন্য তোমরা বইতেও লক্ষ্য করে দেখতে পারো, আমরা আগে তো এটা লিখবই যেরকম আমরা লিখেছি, এইখান থেকে আমাদের মোট থেকে বাদ দিতে হবে। তার মানে কেমন, মোট কত হবে না বায়ুতে আয়তন কত হয় না W1/ρg, তো আমি যেহেতু ভর নিয়ে আলোচনা করছি তাহলে ভর কত হবে W/g হলো। নেক্সট হচ্ছে আমাদের এ ধাতু যে আয়তনটা রয়েছে, আর এটা হচ্ছে বি ধাতুর ঘনত্ব। এই দুটো এ ধাতুর আয়তন প্লাস বি ধাতুর আয়তন মিলে হচ্ছে বস্তুর আয়তন। এই জন্য তোমরা দেখবে এই লেখাটা পাবে তোমরা বইতেও, এ ধাতুর আয়তন প্লাস বি ধাতুর আয়তন সমান বস্তুর আয়তন। বস্তু মানে এখানে সংকর ধাতু মিক্স যেটা, তার আয়তন। তো এইরকম একটা সমীকরণ থাকছে। তো এই সমীকরণ থেকে আমরা পরিষ্কার যে এইরকম একটা আমরা কমন পাচ্ছি, আর এটাকে এদিকে নিয়ে যাব। এদিকে যখনই আসছে এইটা আসছে, ধাতুর পরিমাণটা কত আছে, এ পাওয়া মানে আমি বিও পেয়ে যাব, কিংবা বি পেলে এ পেয়ে যাব। আমরা এটাই বের করছি এখন। এখান থেকে চাইলে আমরা W1 টাকে কমন নিতে পারি, এটাকে লসাগু করে এদিকে লিখছি। দেখো এরকম একটা পাওয়া যাচ্ছে। বইতে দেখবে তোমরা, বইতে এর কিন্তু একটা কমন নেওয়া আছে যেটা আমি এখনো নিইনি, সেটা আমরা এক্ষুনি নিয়ে নিতে পারবো। কিরকম, এই জি দেখো এখানে আছে, এখানেও জি আছে, তাহলে আমরা বাইরে একটা জি নিতে পারি। তাহলে দেখো W1 W2/ρ দেখো আছে -W1/ρb, আর বইতে দেখবে নাম দেওয়া আছে সমীকরণ নাম্বার 4। এইবারে দেখো লক্ষ্য করে যে সমীকরণটা আমি পেলাম, এই সমীকরণে W1 W2 এগুলো তো আমরা বের করে নেব, বায়ুতে কত, নিমজ্জিত অবস্থায় কত, আর তরলের ঘনত্ব আমরা জানি, যে তরল নিমজ্জিত করব তার ঘনত্ব দেওয়া থাকবে, কিংবা আমরা নাম জানলেই জেনে নেব। দুটো ধাতুর ঘনত্ব সেটা সাপ্লাই থাকতে হবে, তাহলে কিন্তু আমরা Ma পেয়ে যাব। যদি Ma পেয়ে যাই সেইখান থেকে Mb পাওয়াটা কোনো অসুবিধা নেই, সেখান থেকে Mb পেয়ে যাব। তাহলে এইভাবে কিন্তু দুটো ধাতু মিশ্রিত সংকর ধাতু, তাদের পরিমাণ কিন্তু যে ধাতু দিয়ে তৈরি তার কিন্তু পরিমাণ আমরা কিন্তু নির্ণয় করতে পারছি। এটাও কিন্তু আর্কিমিডিস নীতির একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রয়োগ। তোমরা এই তিনটেই প্রয়োগ ভালো করে করবে। যদি থিওরি আকারে ইদানিং কম আসছে, খুব একটা আসছে না ফাইনাল পরীক্ষা ন্যানুয়াল এক্সামিনেশনে, হ্যাপিলিতে আসতেই পারে,
যে নিউমেরিক্যালস কিন্তু কাজে লাগছে। তো ওই জন্য তোমরা নিউমেরিক্যালস এর জন্যই ভেবে নিয়ে পড়ো। আর যদি থিওরি আসে আলাদা ব্যাপার, কারণ থিওরিতে চান্স একটু কমে যাচ্ছে এই কারণে তোমরা জানো স্থিতিস্থাপকতা থেকে আমাদের পুরো তাপ সঞ্চালনের আগে অবধি মানে অবস্থার পরিবর্তনে অবধি প্রায় 9টা থেকে 10টা অধ্যায় রয়েছে। এই যে 9টা থেকে 10টা অধ্যায় রয়েছে পুরোটা মিলে কিন্তু 10 নাম্বার থাকে। এই জন্য একটু প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পরীক্ষায় পাওয়া একটু কিন্তু মুশকিল হয়ে যায়। এই জন্য কিন্তু আমি বলবো তোমরা মাথায় রাখবে এটা যে থিওরি পোরশন পড়ছো পড়ো, তার সাথে নিউমেরিক্যাল পোরশনটাও কিন্তু মাথায় রাখো, নিউমেরিক্যালের জন্যই মূলত ধরতে পারো। এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা একটা পরের টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন বাই।